যে আমি রাজাকার তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ ওরা ওদেরকে রাজাকার বলছে না, ওরা এই কথাটা বলছে রাজাকার কে বলছে, যিনি বলেছেন তাকে বলেছেন। এখন এইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারপরে বর্তমান অবৈধ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে আরো কয়েকজন আওয়ামী লীগের নেতারা এটাকে বিভিন্নভাবে, আরো কিছু কিছু বুদ্ধিজীবী আওয়ামী লীগের আজ্ঞাবহ যারা প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় বিদেশে সফরে যায়, কিছু সাংবাদিক নামে আওয়ামী লীগের কিছু চামচা আছে, তারা বলে বেড়াচ্ছে, বিভ্রান্ত ছড়াচ্ছে যে রাজাকার কেন বললো ছাত্ররা। আরে তারা বলছে আমি রাজাকার তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা একটা স্লোগান। জি, আমরা আবার আসবো। আমরা একটু আমাদের অতিথি আজকের আমাদের কালামিস্ট আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার পরিচিত মিনা পাড়া। আমরা মিনা পাড়া, আপনার কাছে আমি প্রথমে প্রশ্ন রাখবো। প্রথমত আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে কোটা আন্দোলন ছাত্ররা করছে, এতে প্রায় অনেক ছাত্রের প্রাণ গেছে এবং আরো অনেকে অসুস্থ, অনেকে আহত, অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই আন্দোলনের প্রথম কথা হলো এই আন্দোলনের যৌক্তিকতা আপনি কতটুকু মনে করেন, এবং সাথে সাথে আপনার কাছে প্রশ্ন হলো যে 56% টোটাল নিয়োগের ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে যে 56% কোটা, এটাকে এইটা আসলে কি সমীচীন কিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের দেশে, যে যদি 56% লোক যদি কোটার ভিত্তিতে নিয়োগ করা হয়, তাহলে কি দেশের ভবিষ্যতে মেধাবান লোকরা আসবে এবং এই দেশে কি সুন্দর সরকার বা সুন্দর শাসন ব্যবস্থা বা সুন্দর প্রশাসনকে আসলে আশা করা যায় কিনা? মিনা ফারহা। প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমার সঙ্গে সহ আলোচক। আমি বলি যে গতকালকে যারা শহীদ হয়েছেন, গুন্ডা মাফিয়া গডমাদার যাদেরকে মেরে ফেলেছে এবং আমাদের জাতির ঘাড়ের উপরে বসে যে ড্রাকুলা রক্ত চুষে খাচ্ছে, আমি একটু অন্য কথা বলছি। তারা কারো মায়ের সন্তান। আজকে আমেরিকা হইলে পরে, আমেরিকাতে ঘটনা ঘটলে পরে হাসিনার যে কি অবস্থা হতো, হাসিনা ক্যানট ইমাজিন। সে আগুন নিয়ে খেলছে, ছাত্রকে মেরে ফেলতেছে। শি ইজ এ কিলার, মার্ডার, শি শুড বি প্রসিকিউটেড এন্ড হ্যান্ডকাফ টেকেন আউট অফ দ্য গণভবন। শি ইজ এ ইলিগাল অকুপেন্ট অফ দ্য গণভবন, রাইট? সো কোটা আন্দোলন আমি কোনো কমেন্ট করতেছি না এখন, কারণ আমি মনে করি না যে কোটা আন্দোলনের যে ইস্যু রাইট নাও ইজ ইস্যু এক দফা, তাকে বেরোতে হবে। শি মাস্ট বি আউটস্টেড ফ্রম দ্য পার্লামেন্ট ফর দ্য গড, বিকজ আমাদের যে মেধা, এই মেধা হত্যা চলছে গত 16 বছর কন্টিনিউয়াস। মেধা ড্রেনিং, আমেরিকার লোকজন সমানে বুয়েট থেকে আনতেছে, সমানে ডাক্তার আনতেছে, মানে মেধা ড্রেনিং চলছে, বিকজ দের ইজ নো জব ইন দ্য কান্ট্রি, রাইট? সো কিসের মুক্তিযুদ্ধ, কিসের 71, কিসের 72, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আই কেয়ার অ্যাবাউট মাই প্রজন্ম, দ্যাট ইজ দে নিড এ জব, দে নিড এ প্রপার জব, দে নিড মাসে 5 কোটি টাকা বেতন। আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড হবে মেধা, এবং সেগুলার 5 কোটি টাকা বেতন তার চাকরি করবে। কিসের মুক্তিযুদ্ধ? ফরগেট মুক্তিযুদ্ধ, 52 বছর আগে মুক্তিযুদ্ধ, দ্যাট ইজ ইন দ্য গ্রেভ। আই ডোন্ট লিভ ইন দ্য গ্রেভ, আই ডোন্ট লিভ ইন দ্য জাদুঘর। আই এম টুডে, আই এম এন ইনভেস্টর, আই আন্ডারস্ট্যান্ড দ্য মেধা, I understand the capitalism that brought by the মেধা। আমাদের $600 বিলিয়ন মেধা ইন্ডাস্ট্রি, $600 বিলিয়ন, এইগুলো পাচার হয়ে যাচ্ছে, নট বিং ইউজড। কিসের কোটা, কিসের ফালতু হাসিনা? হাসিনা কি জানে? লেট মি টেল ইউ সামথিং। মেধা আন্দোলনে ঊর্ধ্বে উঠে গেছে আমরা, আমাদের স্ট্যান্ডার্ড হবে এক দফা, এক দাবি, ওকে বের করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লিভ এন্ড সার্ভাইভ দিস কান্ট্রি। কোটা আন্দোলন না, এক দফা স্বৈরাচার বিরোধী আন্দোলন। এর সাথে যেটা করছেন 10 মোর দেন দ্যাট, ওরে বের করতে হবে। টেনে হিস্টার ডান্ডা বেরিয়ে পড়ে যেমনে পারেন, ওরে একদম মানে কাপড় চোপড় যেমনে হোক, আই ডোন্ট কেয়ার, কারণ সে অবৈধ, সে ঘোষিত একটা স্বৈরাচার, সে তাকে মোদি ক্ষমতায় বসেছে এবং সেটা আপনারা সবাই জানেন। উই ক্যানট টলারেট, শ্যাল নট টলারেট। আমি সবাইকে বলবো, কোটা আন্দোলন যারা আছেন আপনারা হাসিনাকে বের করেন, আদারওয়াইজ দ্য নেশন ইজ গোইং টু বি ডুমড। তার পতন ঘটানো ইজ এ ম্যান্ডেটরি for the sake of the generation. আমরা 4 generation behind already. So কোটা আন্দোলন should be transformed into a এক দফা আন্দোলন, ওরে বের করেন, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকাতে বাইডেনের মেন্টাল হাইজিন নিয়ে প্রশ্ন তুলে বলছে যে তাকে সরে যেতে। দে থিঙ্ক দ্যাট তার মেন্টাল ক্যাপাসিটি নাই।
তারা মনে করে আমেরিকানরা ভোটাররা ল মেকাররা যে বাইডেন তার মানসিকভাবে অসুস্থ। আমি মনে করি হাসিনা পুরোপুরি পাগল। সে যে বক্তব্য রাখে, যেসব কথা বলে, গালিগালাজ করে, পুরো সুস্থ মানুষ এইভাবে গালি দেয় না। দিস নট এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউজড বাই দ্য পলিটিশিয়ান। পাগলরা এইভাবে কথা বলে। সো আই কোয়েশ্চেন হার মেন্টাল স্ট্যাটাস। জি ম্যাডাম, আমি একটু যোগ করি আপনার বক্তব্যের সাথে, সেটা হলো let me declare her পাগল অফিশিয়ালি। শি ইজ এ পাগল। জি, বাট বর্তমান যে ছাত্র সমাজ বা যে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে, তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করছেন না, তারা করছেন যে 56% যে কোটা, এই কোটাকে সংস্কার করে একটা মিনিমাম বা সহনীয় পার্সেন্টেজ তারা একটা প্রস্তাবনা করেছে যে 5% রাখা যেতে পারে নৃগোষ্ঠী, অর্থাৎ যারা অনগ্রসর গোষ্ঠী বা উপজাতীয় গোষ্ঠী অথবা তাদের জন্য। কিন্তু তাদের কিন্তু আন্দোলন কিন্তু সরকার পতনের নয়। তাহলে সরকার কেন এতে এত ভীত? আমরা আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাংবাদিক জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেটাতে উনি স্পষ্ট করেছেন যে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনের মাধ্যমে দেশকে অরাজক করে তুলছেন। অর্থাৎ তার বক্তব্য থেকে এটা প্রতীয়মান হয় যে তিনি নিজেই বিশ্বাস করছেন যে দেশ এখন অরাজক হয়ে গেছে আন্দোলনের প্রেক্ষিতে। তাহলে তিনি কি মনে করেন এই আন্দোলন, এই কোটা আন্দোলনের মাধ্যমে তার পতনও হতে পারে? আপনি কি মনে করেন? পতন তো হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, যদিও কোশ্চেনটা আমার কেনা যায় না, কিন্তু আমি জাস্ট মেক ইট শর্ট, যে 7টা জীবন গেছে। আপনার গণ অভ্যুত্থান ছিল আসাদের জীবনের বিনিময়ে, লাশের মিছিল হয়েছিল, সিরাজ আলম খান মৌন মিছিল করছিল, একটা শব্দ হয় নাই। অ্যান্ড দ্যাট সাউন্ডলেস লাশের আন্দোলন মেড দ্য গণ অভ্যুত্থান পসিবল ইন 69। আজকে পুলিশ করতে দেয় নাই এই পাগলের কথা মতো, এই মাফিয়ার কথা মতো। দিস শুড ট্রান্সফার দি সরকার পদ আন্দোলন অবশ্যম্ভাবে এখান থেকে গণঅভ্যুত্থান শুরু হতে হবে। 7টা লাশ গেছে, আসাদের লাশের জন্য গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু মনে রাখবেন আমাদের এই 7টা লাশ, দিস কজ ফর গণঅভ্যুত্থান রাইট নাও, এন্ড দ্যাটস ইট। আপনি কেন মনে করতেছেন যে সরকারের পতন হয়ে গেছে? কেন মনে করতেছেন? আমি মনে করি যে সাইন সিম্পটম, all the sign symptoms is telling us geopolitically from America, geopolitically and the situation telling us the government is going down. So এতদিন স্টেট ডিপার্টমেন্ট বলে নাই কিছু, আজকে বলছে 2টা লাশের কথা। তাদের মুখে যখন 2টা লাশের কথা আসছে, and that tells me that something now they are kicking into. Yeah, okay, she's done, she's gone. ওকে, থ্যাংক ইউ। আমরা এখন জনাব নাজিমউদ্দিন আলম, আপনার কাছে আমি আবার ফিরতে চাই। সেটা হলো যে আপনাদের আমার দুই প্রশ্ন একত্রে থাকছে। সেটা হলো, প্রথমত আপনি আপনার দল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালকে কেন্দ্রীয় কার্যালয়ে সরকারি অভিযান চলেছে। সেখানে তারা বলেছেন যে আপনাদের অফিসে যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বা বিভিন্ন ধরনের ককটেল বা এই ধরনের জিনিস পাওয়া গিয়েছে। আপনি বিষয়টাকে কিভাবে উত্তর দিবেন এবং আপনি কি মনে করেন, আপনার প্রস্তাবনা কি, যদি আপনি সরকারে থাকতেন আপনি এই 56% কোটাকে কি ধরনের সাজেশন দিতেন? জি জনাব নাজিমউদ্দিন আলম। কবির আহমেদ বাহার, আসলে বাংলাদেশে কোন রকম কোন পরিস্থিতি, কোনো ঘটনা ঘটলেই সবকিছুর দায় বিএনপি কে জড়াবে, উদুর পিণ্ডি বধুর ঘাড়ে দিবে। এটা আওয়ামী লীগের একটা মজ্জাগত স্বভাব। আপনার গার্মেন্টসে আগুন লাগলে সেখানে নাশকতা বিএনপি করছে। যদি আপনার গিয়া ওই যে কোথাও কোনো ওল্ড টাউনে কোথাও কোনো বাড়িতে আগুন লাগে, সেটাও বিএনপি। এখন ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে। আজকে অরাজকতা, এই যে গোলাগুলি, এই যে নিহত এবং সাধারণ মানুষের যে সাফারিংস, এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান অবৈধ সরকার। তার উস্কানিমূলক বক্তব্য, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি যে বক্তব্য রেখেছেন, উনি বক্তব্য উস্কানিমূলক। উনি তো এই খুনের মামলার হুকুমের আসামি হয়। তারপরে হাসান মাহমুদ সাহেব যে বক্তব্য রেখেছেন, তারা তো হুকুমের আসামি হয়। আজকে যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, শতাধিক, আপনার আজকেও তো আপনার প্রায় সাংবাদিক সহ শতাধিক
আপনার ছাত্রছাত্রী আহত হয়েছে। এমনকি মেয়েরা, নারী ছাত্রী, তারা এই রোকেয়া হলে ঢুকে সেখানে পর্যন্ত ছাত্রীদেরকে মারধর করেছে। পুলিশ গিয়ে এবং ছাত্রলীগ পান্ডা বাহিনী গিয়ে তাদেরকে আহত করেছে। অনেক ছাত্রী বোনরা আহত হয়েছে। আপনার এর আগে প্রায় 300-র মতো আপনার ছাত্রছাত্রী আহত হয়েছে। আজকেও অনেকে, আমি খবর পেলাম, ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে আছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এগুলোর জন্য তো এই বর্তমান এই সরকার দায়ী। আজকে তারা দেখেন, আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম তারা নিরস্ত্র শান্তিপূর্ণ তাদের কর্মসূচিগুলো ছিল। কেন তারা এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রলীগকে, যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মারধর করার জন্য? আর সেটা তারা সবসময় গন্ধ পাচ্ছে বিএনপি করছে। আর বিএনপির উপরে দায় দিয়ে এখন বিএনপি যাতে কোনো কর্মসূচি নিতে না পারে, বিএনপি সমর্থন করবে না। আপনি যদি যৌক্তিক দাবি নিয়ে কথা বলেন, সেখানে আমরা সমর্থন করা এটিকে অযৌক্তিক? আমি তো মনে করি জনবহুল দাবি, জনগণের অবশ্যই এটা দায় আছে। ছাত্রছাত্রীরা যদি কোনো যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামে, সেখানে রাজনৈতিক দল হিসাবে আমরা এই দেশের জনগণ, মাটি ও মানুষের দল বিএনপি, আমরা অবশ্যই সমর্থন করব। তার মানে এই না আমরা তো তাদের সাথে গিয়ে অংশগ্রহণ করি নাই। কিন্তু তারা ভয়ে বিএনপিকে, আমাদের পার্টি অফিস, আমাদের নেতা কর্মীদেরকে আপনার গ্রেপ্তার করার জন্য, মিথ্যা মামলা দেওয়ার জন্য একটা নাটক সাজিয়েছে। অতীতেও আমাদের সকল আন্দোলন সংগ্রাম, জনসভা বানচাল করার জন্য তারা এই নাটক অতীতেও সাজিয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে গতানুগতিক ভাবেই এই পুলিশ, আওয়ামী লীগের সরকারের, অবৈধ সরকারের পেটোয়া বাহিনী, তারা এই নাটক সাজিয়েছে। তারা নিজেরা সাথে করে বোমা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের বিরুদ্ধে একটা মামলা সাজাবার জন্য আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, যাতে আমাদের নেতা কর্মীরা রাজপথে নামতে না পারে। এদের এই ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির এটা সমর্থনে, যাতে তারা তো আলাদাভাবে প্ল্যাটফর্ম, ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের উপরে হামলা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল এটা সমর্থন করতে পারবে না, এটা সমর্থন করতে পারবে না, এটা সাপোর্ট দিতে পারবে না, বিবৃতি দিতে পারবে না? অবশ্যই পারবে, কারণ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এটা তাদের নৈতিক দায়িত্ব। তারা ভিন্ন প্ল্যাটফর্মে থেকে, তারা পল্টনে, বিএনপি অফিসের সামনে, গুলিস্তানে, বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ বিক্ষোভ করেছে, সেটা করবে। আরো তারা কর্মসূচি রাখবে, গায়েবানা জানাজা পড়বে, কালো পতাকা মিছিল করবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের সাথে, সাধারণ ছাত্রদের সাথে গিয়ে তো আমাদের ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল তারা যায় নাই। বিএনপি নেতা কর্মীরা, যুবদল, অন্যান্য অঙ্গ সংগঠন তো তারা যায় নাই। এটা সম্পূর্ণ ছাত্র সমাজ করেছে। আজকে আপনি যে কথাটা বললেন যে সরকার পতনের দিকে তো তারা নিয়ে যাচ্ছে, এই ছাত্র সমাজ তো সরকারের পতন আন্দোলনে যায় নাই। তারা শুধু 56% এটা কমিয়ে মেধার ভিত্তিতে চাকরি নিয়োগের ব্যাপারে তারা দাবি তুলেছে। কিন্তু বিষয়টা তারা গভর্নমেন্ট এমন ভাবে নিয়ে যাচ্ছে, এখন বাধ্য হয়ে ছাত্র সমাজ এই সরকারের দিকে আঙ্গুল দিচ্ছে। তারা এখন তাদেরকে স্বৈরাচার বলা শুরু করছে, কারণ স্বৈরাচারী আচরণ করছে বর্তমানে নিরীহ ছাত্র সমাজের উপরে। তারা সম্পূর্ণ নিরস্ত্র। ছাত্রলীগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশনার সাথে সাথে জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্রলীগ তাদের গুন্ডা বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে, আপনি দেখেছেন, পত্রপত্রিকা এসেছে, মিডিয়াতে এসেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হামলা করেছে। ছাত্রীদেরকে, ছাত্রী বোনদেরকে পর্যন্ত আহত করেছে। আপনি দেখেছেন রংপুরে কিভাবে আপনার যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র, মেধাবী ছাত্র, ইংরেজি বিভাগের আপনার বীরশ্রেষ্ঠ, আমি বলবো আবু সাইদ, তাকে কিভাবে পুলিশ গুলি করলো আপনি দেখলেন। 4-5টা গুলি করেছে তার বুকে, তারপরে সে ঢলে পড়লো, তারপরে নিহত হলো। আজকে দেখেন আপনার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নিরীহ ছাত্রদের উপরে আজকে পুলিশ, বিজিবি তাদেরকে নামিয়েছে, ছাত্রদেরকে টিয়ার গ্যাস মারতেছে, হলের ভিতরে টিয়ার গ্যাস মারতেছে। আবার রোকেয়া হলের ভিতরে গিয়ে আমাদের মেয়েদের, বোনদের হলের ভিতরে গিয়ে আপনার পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ করতেছে, মেয়েদেরকে আহত করেছে। এগুলো তো আপনার পশ্চিমাদেরকে হার বানিয়েছে। 1971 সালে কালো রাত্রিতে যেভাবে পশ্চিমারা ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলার দামাল ছেলেদের উপরে, ঠিক তেমনি ভাবে আজকে এই আওয়ামী লীগ পৈশাচিক ভাবে আজকে এই কাজগুলো করছে। অত্যন্ত দুঃখজনক। এটা বাংলাদেশে এটা কারো কাম্য না, আমাদের কাছে এটা কাম্য না। আমাদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই দেশ রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন। 1990 সালে গণতন্ত্র আমরা উপহার দিয়েছি। আমরা চাই রাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চলবে। এই সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে, শুধু পুলিশ বাহিনীর উপরে ভর করে আজকে তারা রাষ্ট্র পরিচালনা করছে। এই একটা নির্লজ্জ সরকার। আপনি লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী নিজে বলেছে তার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়েছে।
এটা একদিনে হয় নাই। উনি এই 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 আপনার এই প্রধানমন্ত্রী তার এই কাজের লোকরে, কি নাম ওর, আপনার জাহাঙ্গীর, এই ছেলে, জাহাঙ্গীর আলম, এই ছেলের জন্য, তার পরিবারের জন্য প্রধানমন্ত্রী নিজে পররাষ্ট্রমন্ত্রীর কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সার্ক স্টিকার লাগাবার জন্য, সার্ক দেশগুলো ভ্রমণ করার, সার্কভুক্ত দেশগুলো ভ্রমণ করার জন্য। দুঃখজনক, তাকে ডিফেন্ড করেছে সকলের সাথে, তার ছবি, 10 বছর তার চাকরি করেছে, এতদিন পর সে পরিচয় পেল যে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে বাড়িতে যায়, নিজে বলেছেন। তাকে কেন গ্রেপ্তার করা হলো না? কিভাবে সে আমেরিকা চলে যায়? যেমনি ভাবে বেনজিরকে পাঠিয়ে দিয়েছে, বেনজিরকে ব্যবহার করা হয়েছে অপোজিশনকে দমন করার জন্য, এখন আবার তাকে লুটপাট করার সুযোগ করে দিয়েছে। গোপালগঞ্জে হাজার হাজার একর জমি দখল করেছে, উনি কোনো কিছু টের পায় নাই। গোপালগঞ্জে তো উনি এমপি, সেখান থেকেই তো প্রধানমন্ত্রী হয়েছে। উনি কেন বেনজিরকে বের করে দেওয়ার সুযোগ করে দিল? আজকে স্বৈরাচারী সরকার একটা লুটেরা সরকার, এদেশের ভূমিদস্যুদের সুযোগ করে দিয়েছে, এদেশের লুটপাট করার এস আলম থেকে শুরু করে বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিয়েছে। আজকে বিভিন্ন আপনার মতিয়ারকে সুযোগ করে দিয়েছে, মতিয়ার বানিয়েছে। আপনারা জানেন আজকে কেউ গ্রেপ্তার হচ্ছে না। আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস, আপনি দেখেন, আপনি 56% যে আজকে কোঠা, এটা কমানোর জন্য বলছে। এটা কমালে তো কাজ হবে না। আপনার 10 বছর 15 বছর যাবত এই আবেদ আলী নামে একজন, সে আপনার প্রশ্নপত্র ফাঁস করে। চিন্তা করেন, এর সাথে তো অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না? তারা আসলে সম্পূর্ণভাবে এই সমস্ত মাফিয়া চক্রের সাথে তারা ভাগাভাগি করে আজকে ভোগ করছে। আপনারা জানেন এই সরকার একটা অনির্বাচিত, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, কোনো জবাবদিহিতা নাই। আজকে পার্লামেন্ট, বাংলাদেশের রাষ্ট্রের যে মেইন 3টা স্তম্ভ, আপনার পার্লামেন্ট, জুডিশিয়ারি আর আপনার নির্বাহী বিভাগ, প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ করে আজকে আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে আজকে নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভলণ্ঠিত করেছে। তারা শুধু তাদের সাথে থাকলে সঙ্গী আর বিরোধিতা করলেই জঙ্গি। তাদের এই একটা মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট একটা দিয়ে শুধু আমাদের অপোজিশনকে দমন করবে, নির্যাতন করবে আর পুলিশকে ব্যবহার করে আমাদেরকে দাবিয়ে রাখতে চায়। এবার এদেশের ছাত্র সমাজ, আপনাকে বলি বাহার সাহেব, জি, এদেশের ছাত্র সমাজ কখনো ব্যর্থ হয় নাই। 52 সালে ভাষা আন্দোলন, ভাষা প্রতিষ্ঠা করেছে, চাপিয়ে দিয়েছিল পাকিস্তানিরা উর্দু ভাষা, ছাত্র সমাজ মানে নাই। সালাম, বরকত, শহীদ, জব্বার তারা শহীদ হয়েছে, তার বিনিময়ে ভাষা প্রতিষ্ঠা করেছে। 69 গণ অভ্যুত্থান, 6 দফার আন্দোলন, 1990 সালের গণ অভ্যুত্থান, আপনার স্বাধীনতা যুদ্ধ 1971 সাল, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজের আন্দোলন কখনো বৃথা যেতে পারে না, তাদের রক্ত কখনো বৃথা যাবে না। অবশ্যই একটি ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলন দানা বেঁধে উঠেছে, এটার একটা সফল পরিণতির দিকে যাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেটা হলো যে আপনি কি মনে করেন যে 56% কোটার জায়গায় যদি 5 ভাগ বা 5% করা হয়, অথবা আপনি কি মনে করেন এটা কি 10% বা 5% এরকম হলে কেমন হলে আপনার একটা মানে নিজস্ব ভাবনা কি? এটা সবকিছু মিলে আমার মতে ছাত্রছাত্রীরা তো 5% চাচ্ছে, সরকার এটা আলাপ আলোচনার মাধ্যমে কমিশন গঠন করে অনেক আগেই এটা সমাধান করতে পারতো। কেন এদিকে ঠেলে দিল গভর্নমেন্ট এত রাগ কেন? ছাত্রছাত্রীদের কাছে এত রাগ কেন? সংবিধান তো, আপনি সংবিধান অনুযায়ী আপনি তো শপথ পড়েছেন, রাগ বিরাগের অনুরাগী হবেন না। কেন এত রাগ আপনার? আপনি এটা তো সমাধান করতে পারতেন, কমিশন গঠন করে যৌক্তিক একটা আপনি 10% নিয়ে আসতে পারতেন। ছাত্রছাত্রীরা 5% বলছে, আপনি আলাপ আলোচনার মাধ্যমে 10% আপনার মেধাবীদের আপনার সুযোগ করে দিতে পারতেন। আমার মনে হয় ছাত্রছাত্রীরা ঘরে চলে যেত, তারা ক্লাসে ফিরে যেত। কেন আজকে এই ঝামেলাটা বাজিয়েছেন? আজকে আমি মনে করি এটা সম্পূর্ণ এই সরকার দায়ী, এই অবৈধ সরকার দায়ী। আজকে ছাত্রছাত্রীদের উপরে কটাক্ষ করে তাদেরকে উস্কিয়ে দিয়ে আজকে আমাদের অনেক দামাল ছেলেদের আজকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে, বর্বরোচিত হামলা করে আপনার আহত নিহত করেছে। এটা আমরা চরম ভাবে আমরা সংক্ষুব্ধ। এই দেশের গোটা ছাত্র সমাজ শুধু না, আজকে গোটা জনগণ এবং অভিভাবকরা থেকে শুরু করে পেশাজীবীরা সবাই এটার প্রতি সমর্থন আছে বলে আমি মনে করি।
আপনার কাছে আমি আরেকবার আসবো, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি এখন যাচ্ছি মিনা ফরার কাছে। তার আগে আপনার কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাচ্ছি যে যে এই যে সাধারণ ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে এবং সরকারের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? এই মুহূর্তে আসলে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি আবার আপনার কাছে আসবো। এর আগে আমি আমাদের অতিথি মিনাফরা আপনি কি মনে করেন আসলে এই যে সাধারণ ছাত্র আন্দোলন, এই আন্দোলনের যে সমাপ্তি কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন মিনাফরা? স্বৈরাচার বিরোধী আন্দোলন, গেট হার আউট। আমাদের ইকোনমি ইজ ভেরি ব্যাড, আমাদের দেশে কোনো জব নাই। উই নিড 5 কোটি জব, 5 থেকে 8 কোটি জব রাইট নাও উই নিড। দেয়ার ইজ নো সরকারি জব, যেগুলো আছে সেগুলা গুড ফর নাথিং জব, ওখানে যে মানুষ দুর্নীতি করে। I'm not concentrating on the quota বিরোধী আন্দোলন, I'm saying that take it beyond, now come above the quota বিরোধী, now it should be স্বৈরাচার বিরোধী আন্দোলন। এর সাদের মধ্যে তাকে বের করে দিতে হবে, that's all. Quota বিরোধী should be transformed, কারণ আমাদের জব দরকার, we need a job. The country doesn't have any money, ব্যাংকে টাকা নাই, শেয়ার মার্কেটে টাকা নাই, রিজার্ভে টাকা নাই, ডলার নেই, কোথাও কিছু নাই। Now is a severe crisis. Quota বিরোধী is a part of it, 5% 10% it doesn't matter. আমি যেটা বলছি যে উনি যেমন 400 কোটি টাকা ওনার পিয়ন মারছে, পাগল ছাড়া কেউ এটা মিডিয়ার সামনে বলে? 4.5 ঘন্টা কেউ ইয়ে করে সাংবাদিক সম্মেলন করে, ও তো পাগল। সো পাগল cannot run a state like America said যে Biden has a mental problem, now we should concentrate on the পাগল, তাকে বের করা দরকার। আরেকটা কথা বলে শেষ করি, আপনারা বলেন অনির্বাচিত, ভাই বল অনির্বাচিত, আপনি বলছেন অনির্বাচিত। যদি আপনি মনে করেন আচ্ছা অনির্বাচিত, আমি একজন ইনভেস্টার, আমি একজন প্র্যাগমাটিস্ট, যদি মনে করেন and I'm a US voter also, যদি মনে করেন তাহলে কেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী? why you have to say মাননীয় প্রধানমন্ত্রী? with due respect, সবাই বলছে প্রধানমন্ত্রী, আপনি বলছেন, ভাই বলছে। আমি সঞ্চালক হিসাবে আমি তো আসলে আপনাদের কাছে শুনবো, আমার তো সাংবিধানিক ভাবে যেটা আছে সেটাকে আমার সম্বোধন করতে হবে, সেজন্য আমি বলি জি মিনাফা, আমি কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী বলছি, অনির্বাচিত বলছি। আপনারা বলতে পারেন, আপনারা অতিথি। I want a correction from everybody. From now, she is not a প্রধানমন্ত্রী, সে একটা মাফিয়া সরকার, সে ক্ষমতা লুট করছে। We should call her a mafia government, not a প্রধানমন্ত্রী। আমি অনেকের শুনি সমালোচনা করে, অনেক করে, আমি তো সমালোচনা করি না, কিন্তু অনেকে আছে, অনেক ইন্টেলিজেন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়, তারা বলে কি মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী। Does it make any sense? No, it doesn't. So you have to fix her first the sound bite, that is she is not a প্রধানমন্ত্রী, তাকে বের করতে হবে for the sake of the humanity। 18 কোটি মানুষ বিপদে, we need about 8 crore job right now, 8 কোটি জব দরকার। সে ক্ষমতা আসছে পরে একটা জব সৃষ্টি করে, সে প্লেনে করে ঋণ আনতে চায়, সে যায় চিংপিকে ঋণ দাও, ইন্ডিয়াতে ঋণ দাও, ফ্রান্সে ঋণ দাও, আমেরিকাতে ঋণ দাও, আমাকে জাপান ঋণ দাও, দক্ষিণ কোরিয়া ঋণ দাও, অস্ট্রেলিয়া ঋণ দাও, মধ্যপ্রাচ্য ঋণ দাও। সে কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করতে যায় না, তার কাছে কোনো তেল নাই, গ্যাস নাই, সেমি কন্ডাক্টর নাই, তার কোনো ইলেকট্রনিক্স নাই, তার কোনো বাণিজ্য নাই, কিচ্ছু তৈরি, একটা জব তৈরি করে নাই। সে অনলি গোস ফর মানি। একটা দেশ ঋণের উপর চলতে পারে না। And because of the economic condition, now we should transfer into a সরকার বিরোধী আন্দোলন, তাকে বের করতে হবে গণভবন থেকে। And that should be the topic. Get her out of the গণভবন. She is occupying the গণভবন illegally. আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি এই যে আন্দোলন, এই আন্দোলনের যারা ভুক্তভোগী, যারা জীবন দিল এবং যারা এখনো আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে মিনা ফারহা? আমার উপদেশ আমি তো বলেই দিছি যে একটা পাগলকে এখন সরাতে হবে গণভবন থেকে। পাগল ক্যান রান এ কান্ট্রি, পাগল ইজ নট মেন্টালি এন্ড সাংবিধানিক ভাবে সে পাগল একটা, তাকে কান্ট্রি রান করতে দেওয়া যায় না। ইন 60s he destroyed the economy। কোন সুস্থ মানুষ 16 বছর পরে বলতে পারে না 250 বিলিয়ন ঋণ নেওয়ার পরে জিনপিংকে আরো ঋণ দাও। দেন হোয়াট হ্যাপেন্ড টু $250 কোটি she borrowed from the investors for 16 years? 16 বছর পর সে ঋণ চায় $2 বিলিয়ন। সো হোয়াট হ্যাপেন্ড টু 250 বিলিয়ন? গন। সে একটা পাগল, সে সময় টাকা উড়াচ্ছে, সে মনে করে এটা খেল না, তার তো ব্রেন নাই, সে তো টোটালি মেন্টালি ইনকেপেবল টু রান এ কান্ট্রি, সে একটা পাগল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট সেইং। শি ইজ এ পাগল। তার 80 বছর বয়স, সে ক্ষমতা থাকতে থাকতে পচে গেছে, আর তার পারিবারিক হত্যাকাণ্ড সবকিছু মিলায় শি ইজ এ স্কিজোফ্রেনিয়া। She suffered schizophrenia. It's a disease called mental condition.
তাকে ডাক্তার দেখানো উচিত। She should be taken into mental institution right now. সে একটা পাগল, একটা অর্থাৎ উন্মাদ। আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে আসলে কোটার আন্দোলন না করে এক দফার আন্দোলনে এগিয়ে যাওয়া উচিত। জি, কারণ এরকম কি আমি নাকি? আরো বলি জি যে জি আমি ইনভেস্টর। আমার গত 16 বছরে আমার মার্কেট আপ হয়েছে 400%। আমার ডাউ জোন্স ইন্ডাস্ট্রি, আমি ইনভেস্টর। I own a big portfolio, not a small one. I belong to the জি 1% of the America. I brought $20 with me. Now I belong to the 1%. So I am a investor in the real market, the stock market. আমার মার্কেট আপ হয়েছে 400%। আর 16 বছর হাসিনার ক্ষমতা নিছে, আপনার ইন্ডেক্স ছিল 6000, 16 বছর পরে 5000, লক্ষ লক্ষ বিনিয়োগকে destroyed. So for the economy is destroyed. We cannot afford somebody who is a পাগল in the country. কারণ আমাদের স্টক মার্কেট বলছে she must go, আমাদের ইকোনমি বলছে she must go, আমাদের শেয়ার মার্কেট বলছে যে যতক্ষণ হাসিনা না যাবে I'm not going to move, I'm not going to go up. If you want to take me up, take her out. That's the message from our stock market. Take it serious what I'm saying. জি আপনাকে অনেক ধন্যবাদ। যে আমি শেষ প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব নাজিমউদ্দিন আলম আপনার কাছে, যে আসলে যে পর্যায়ে যে এতগুলো জীবন আত্মহুতি দিল, আরো কতজন যে আত্মহুতি দিচ্ছে বা দিবে আমরা জানি না। ঠিক আমরা যখন কথা বলছি তখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে আমাদেরকে টেক্সট পাঠাচ্ছে আমাদের অনেক রিপোর্টার, তারা আমাদেরকে রিপোর্ট পাঠাচ্ছে যে যেমন একটু আগে দেখলাম যে জগন্নাথ হলে কি চলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি চলছে, রোকেয়া হলে কি চলছে, যে এইসব রিপোর্ট গুলো আমাদের কাছে আসছে। কোনোটা হয়তো সঠিক 100% সঠিক, কোনোটা হয়তো কিছুটা সঠিক, আংশিক সঠিক, কিন্তু ঘটনা যে ঘটছে এইটা সত্যি। তাহলে এই আন্দোলনে যারা জীবন দিচ্ছে, জীবন বাজি রাখছে, আপনারা দেখছেন প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আবু সাইদ সে বুকটা পেতে দিল যে তার সংসারের, তার ফ্যামিলির সেই একজন মেধাবী ছাত্র, কিন্তু সে সংসারের জন্য কিছু করতে না পেরে এই আন্দোলনে এসে বুক পেতে দিছে। আমাদের ইতিহাসে এটা একটা মানে উল্লেখযোগ্য দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সারা বাংলাদেশের ইতিহাসে থাকবে এই জিনিসটা, যে সে একদম মৃত্যুকে যেইভাবে সানন্দে গ্রহণ করেছে, সেই মৃত্যুর পরেও কি এই আন্দোলনের কোনো যথার্থতা পাবে না? কি বলবেন তাদের জন্য জনাব নাজিমউদ্দিন আলম? কবির আহমেদ বাহার সাহেব, এখানে এই ছাত্র যারা আজকে ঝাঁপিয়ে পড়েছে তাদের ভবিষ্যতের জন্য, তাদের রুটি রুজির জন্য, তাদের ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য, তারা একটা সুন্দর চাকরি করবে মেধার ভিত্তিতে, এটাই শুধু দাবি ছিল। এটা সিম্পলি এটা সমাধান করা যেত। আজকে এটা কোথায় ঠেলে দিয়েছে, এটা ছাত্রছাত্রীদেরকে কোথায় নিয়ে গেছে। এরা তো অ্যাকচুয়ালি সরকার বিরুদ্ধে যায়নি, সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলনও ছিল না, সরকারের বিরুদ্ধে স্লোগানও ছিল না, কিন্তু সরকার যে উস্কানিমূলক বক্তব্য রেখে আজকে ছাত্রদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালালো, ঝাঁপিয়ে পড়লো, পুলিশকে ব্যবহার করলো, গুলি চালালো, নিহত হলো, আহত হলো, শত শত ছাত্রছাত্রী আহত। এখনো যেটা আমার কাছে খবর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে এবং বিভিন্ন হলে আপনার বিভিন্ন রকমের হামলা, পুলিশি হামলা এবং বিজিবিকে নামিয়েছে, তাদেরকে ব্যবহার করছে। আজকে তারা মানবেতর জীবন যাপন করছে ছাত্রছাত্রীরা, এমনও চলছে। সুতরাং এটা আপনি যাই বলেন, এটা মেধা শূন্য করার একটা প্রক্রিয়া। আজকে তারা যে এই জিনিসটা করলো, তারা নির্দেশ দিয়ে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে নির্দেশ দিয়েছে ছাত্রলীগদেরকে মোকাবেলা করার জন্য। অর্থাৎ তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে, হকি স্টিক নিয়ে, রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো সাধারণ ছাত্রীদের উপরে, শিক্ষার্থীদের উপরে। এইটা তারা নির্দেশে এই জায়গাটা নিয়ে গেল। এখন তো ন্যাচারালি আমার ধারণা আগামীতে ছাত্রছাত্রীরা তারা বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ সরকারের ডাইরেক্ট নির্দেশে তাদের উপরে হামলা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন ন্যাচারালি এটা আরো পরিণতি খুব ভয়াবহ দিকে যাবে, আলটিমেটলি এক দফার দিকে চলে যাবে। আমার ধারণা যে এখন ছাত্রছাত্রীরা এক দফায় চলে যাবে, যে এটার মূল হোতা কে উস্কানি দিল, কাদের উস্কানিতে আজকে এতগুলো ছাত্র নিহত হলো, এতগুলো ছাত্রছাত্রী আহত হলো। আপনার সেই জন্য আমি মনে করি এখন এক দফার দিকে চলে যাবে। ন্যাচারালি এখন সারা দেশের মানুষ, আপনি যেটা বললেন, অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ, দেশের মানুষ মানবতার জীবন যাপন করছে। যারা বাজারে যায়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা জানে
কতখানি কষ্টের ভিতরে আছে। আপনার বাজার করলেই বোঝা যায়, বাজারের অবস্থা কি আপনি জানেন, ডলারের মূল্য কি জানেন, আপনার রিজার্ভের অবস্থা কি সেটাও জানেন। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ। এখন বিভিন্ন জায়গায় টাকা আনতে যায়, চায়না গেছে, সেখানে যে টাকা উনি চেয়েছিল সেই টাকা উনি পায় নাই, ফলে ওনার মন টন ভালো না। এই জন্য রাগ করে সে এক একবার এক এক কথা বলছে, ফলে আমাদের ছাত্রছাত্রীরা আরো সংক্ষুব্ধ হয়ে আলটিমেটলি আরো জিনিসটা আরো আরো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তা আমার বিশ্বাস ছাত্র সমাজ তারা ভবিষ্যতে আপনার এক দফা আন্দোলনে চলে যাবে আমার বিশ্বাস, কারণ এছাড়া আর কোনো ইয়া নাই। তাহলে একটা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে। সেই গণতান্ত্রিক পরিবেশে অবশ্যই মেধার মূল্যায়ন করা হবে, কারণ এই সরকার মেধাহীন করতে চায় জাতিকে, মেধাহীন করতে চায় যাতে মেধাবীরা এই দেশে না থাকে। সমস্ত প্রশ্নপত্র ফাঁস করে, কত নকল করে, বিভিন্ন ভাবে আপনার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় বসাবে, পরিচালনা করবে, আর আজ্ঞাবহ আপনার স্যালুট দিবে, শুধু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে এবং ক্ষমতাকে পাকাপোক্ত করবে। সেই প্রক্রিয়া যাচ্ছে, সম্পূর্ণ মেধা শূন্য করে, মেধাহীন করে, আর বিদেশ থেকে মেধা আমদানি করবে। আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রীরা বিদেশে চলে যাবে, মেধাহীন করবে, আমাদের জাতিটাকে একটা পরাধীন জাতিতে পরিণত করতে চায়। সুতরাং এই সরকারের বিরুদ্ধে এখন প্রত্যেকটা জনগণ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ছাত্র সমাজের আন্দোলন, এটা সফলতা কামনা করে সবাই এদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আমরাও চাই, একটা কথা আমার আছে, জি একটু বলুন। পাঠানো বন্ধ করতে হবে, কারণ রেমিটেন্স হচ্ছে সরকারের একমাত্র ব্লাড টু রান দা কান্ট্রি। প্লিজ আপনারা প্রবাসী ভাই বোনেরা আপাতত একটা মাস রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন। আপনারা দয়া করে রেমিটেন্স পাঠাবেন না। নাম্বার 2, উনি হচ্ছে যে আমাদের সেই স্বৈরাচারী নূর হোসেন যে মারা গেছিল পুলিশে গুলিতে, স্বৈরাচারী বাজার, আই সি দ্য সেম থিং। সো উনাকে আমি রেসপেক্ট করি, নূর হোসেন, এবং উনার এই আত্মদানের মাধ্যমেই উনি আমাদের একজন বীরশ্রেষ্ঠ। তা এই শুরু হোক আন্দোলন, should fuel the fire of the revolution. জি।